অবস্থানটা খান বাড়িতে সবার। সবেমাত্র হেনা খান নিজের সাথে করে মায়া, জুই ও রেহেনা বেগমকে নিয়ে এসেছেন অনেকটা জোরপূর্বকই। হসপিটালের শফিকুল ইসলামের পাশে রয়েছে আরিফ ও শাহিন। শুভ ঢাকা নিজেদের ফ্ল্যাটে গেছে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে পুনরায় আসবে হসপিটালে। ততক্ষণে রেহেনা বেগম ও চলে যাবেন খান বাড়ির থেকে ফ্রেশ হয়ে। তারপর আরিফ শুভকে হসপিটালের শফিকুল ইসলামের কাছে রেখে শাহিনকে নিয়ে যাবে তাদের ফ্ল্যাটে ফ্রেশ হতে, এমনটাই স্থির করে রেখেছে আরিফ। স্থির অনুযায়ী যথারীতি কাজও করা হয়। হেনা খান রেহেনা বেগমকে জোরপূর্বক নিজেদের সাথে নিয়ে এসেছেন। শফিকুল ইসলামের চিন্তায় রাত থেকে মার পরিবার সবাই বিধ্বস্ত অবস্থা রয়েছে। আপাতত সবার বিশ্রাম দরকার, ফ্রেশ হওয়ার দরকার। হেনা খান রেহেনা বেগমকে নিচে একটা গেস্ট রুম দেখালো ফ্রেশ হওয়ার জন্য। জুই ক্লান্তিময় ভাব নিয়ে উপরে ফিহার রুমে গেল ফ্রেশ হতে। যেতে যেতে ভাবল ভাগ্য তাকে আবারও খান বাড়ির দরজায় দাঁড়া করালো। আবারও সেই একই অনাকাঙ্ক্ষিত মানুষটার সামনে, যাকে জুই ভয়ঙ্কর কালো অতীত ভেবে ভুলে যেতে চেয়েছিল, আজ পুনরায় তার মুখোমুখি দাঁড়াতে হচ্ছে তাকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ক্লান্তিময় দীর্ঘ নিঃশ্বাস ফেলল জুই। কখন এসবের বেড়া জাল থেকে মুক্তি পাবে জানা নেই জুইয়ের। তবে আজ বড্ড ক্লান্ত জুই এসব নিয়ে ভাবতে ভাবতে। আর কত ভাববে, 4 মাস তো হলো। তবে আজ জুই খুব করে চাই এসব থেকে মুক্ত পেতে। আদৌ কখনো সম্ভব কিনা জানে নেই জুইয়ের। খান বাড়িতে পা রাখতেই মায়া উৎসুক দৃষ্টিতে চারপাশটা পর্যবেক্ষণ করল। রিবকে খোঁজার চেষ্টা করল। নিস্তব্ধ খান বাড়িতে সার্ভেন্ট আর বডিগার্ড ছাড়া কাউকে চোখে পড়ল তার। মায়া ছোট অবুঝ মন নিরাশ হল। হতাশায় এদিক সেদিকে উকি ঝুঁকি মেরে আরো এবার চোখ ঘুরালো চারপাশে। অচেতন মন নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই মনে হলো মার হৃদের রুমে একবার উকি মেরে আসার দরকার। হৃদ যদি না থাকে তাহলে হৃদ গন্ধটা তো পাবে মায়া। যথারীতি মায়া নিজের রুমে না গিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরল। হৃদের রুমের সামনে এসে কিছুক্ষণ ঘুরঘুর করল চারপাশে। ভিতরে ঢুকবে কিনা সেই নিয়ে দ্বিধাবোধ করল খানিকটা। আজ 2 মাস পর সে হৃদকে দেখবে সামনে থেকে। উত্তেজনায় মার ছোট মন ধুকপুক শুরু হলো বেশ। মায়া আরও কিছুক্ষণ নিজের ধুকপুক বুক নিয়ে হৃদের দরজার সামনে ঘুরঘুর করে অবশেষে ঠিক করল সে হৃদের রুমে ভিতরে যাবে। এবার যাই হোক না কেন, মার ভিলেন স্বামী যদি বকা দেয় তাহলে সেই বোকাটা মায়া টুস করে গিলে ফেলবে এবং ঠাস করে স্বামীকে দেখে চলেও আসবে। দাঁড়ানোর দরকার কি মার? যেই ভাবা সেই কাজ মার। হৃদের রুমের দরজা ধাক্কা দিল আস্তে করে। বন্ধ দরজা পেয়ে এবার মায়া হাতে বেশ জোর খাটিয়ে ধাক্কা দিতে থাকলো। খটখট শব্দ করলো বেশ উচ্চ স্বরে। কিন্তু তারপরও হৃদের রুমের দরজাটা কিছুতেই খুলতে পারল না মায়া। ধাক্কা ধাক্কির কারণে মার কাপল বেয়ে খাম দরদর করে ছুটল। বোকা মার মাথায় আসতেই দেরি হলো যে হৃদ তো নিজের রুম লক করেই বাহিরে যায় সব সময়। কারণ হৃদের রুমের অন্য কারো প্রবেশ নিষেধ আছে। সেই সুবাদে মায়াও যেতে পারবে না হৃদের রুমে। তাছাড়া হৃদ যেহেতু বাসায় নেই সেহেতু অবশ্যই হৃদ নিজের রুম লক করেই অফিসে গেছে। হতাশায় মায়া মুহূর্তেই ঠোঁট উল্টিয়ে কান্না করে বসে হৃদের রুমের দরজায় কপাল ঠেকিয়ে। প্যাচ প্যাচ করে কিছুক্ষণ কান্নার করার মধ্যে দিয়ে হঠাৎই মার চোখ গেল হৃদের দরজার সামনে থাকা ট্যাব ফোনের মতো টাচ স্ক্রিন লক বুথে। মুহূর্তেই মার চোখ মুখ উজ্জ্বল হলো। কান্না থামিয়ে এগিয়ে আসলো লক বুথের সামনে। হৃদের রুমের দরজা খুলতে গেলে অবশ্যই মায়াকে লক বুথের সঠিক পাসওয়ার্ড দিতে হবে। ভাবুক মায়া কিছুক্ষণ চিন্তা করল যে হৃদের পাসওয়ার্ড কি হতে পারে। অবশেষে মায়া নিজের ছোট মাথায় হৃদের পাসওয়ার্ড হিসাবে বেশ কয়েকটি কোডও মিলাল। সেই অনুযায়ী ফটফট করে ট্যাপে টাইপ করল লক বুথের পাসওয়ার্ড হিসাবে। কিন্তু প্রতিবারই ইনকারেক্ট অর্থাৎ ভুল দেখালো মার সেই পাসওয়ার্ডগুলো। কিন্তু মায়া দমে গেল না বিন্দুমাত্র, বরং রয়সে পরপর 3বার 3 পাসওয়ার্ড দিল, তারপরও প্রতিবারই ইনকারেক্ট মানে ভুল দেখালো মার পাসওয়ার্ড। সাথে রেড সিগন্যাল হিসাবে লক বুথে 1 মিনিট সময় দেখালো। মায়া সময় নিয়ে দাঁড়িয়ে থাকলো 1 মিনিট। লক বুথের 1 মিনিট সময় শেষ হতেই মায়া আবারও দ্রুততার সঙ্গে ফটফট করে মনগড়া পাসওয়ার্ড দিল হৃদের রুমের দরজা খোলার জন্য। কিন্তু এবারও বিফল হলো। 3বারই ট্যাপে মায়াকে ইনকারেক্ট ভুল পাসওয়ার্ড দেখালো। এবং সেই সাথে এবার মায়াকে রেড সিগন্যাল হিসাবে লক বুথে 5 মিনিট সময় দেখালো নেক্সট বার ট্রাই করার জন্য। চঞ্চল মায়া এবারও দমে যায়নি, বরং ধৈর্য নিয়ে হৃদের দরজার সামনে দাঁড়িয়ে থাকল। আজ হৃদের দরজা লোকের একটা ব্যবস্থা করেই যাবে মায়া, এমনটা মনস্থির করল সে।
তাই সময় নিয়ে এবারও 5 মিনিট দাঁড়িয়ে থাকলো দরজার সামনে। অপেক্ষা করলো লকবুথের সময় শেষ হওয়ার জন্য মায়া। একটা সময়ে ট্যাপের 5 মিনিট সময় শেষ হতেই আবারও একই কাজ করলো মায়া। উল্টাপাল্টা পাসওয়ার্ড দিয়ে এবার হৃদের লকবুথে 12টা বাজালো। হৃদের দরজার লকবুথের ট্যাপের মধ্যে রেড সিগন্যাল দিয়ে 12 ঘন্টা সময় দেখালো মায়াকে ভুল পাসওয়ার্ড দেওয়ার জন্য। 12 ঘন্টা আগে দরজা খোলা যাবে না। সেই সাথে রেড সিগন্যাল দিয়ে বুথের ভিতরে প্যাপু করে উচ্চ স্বরে বাজতে শুরু করলো। ভয়ার্ত মায়া হৃদের দরজা লোকের 12টা বাজিয়ে এক দৌড়ে পালায় নিজের রুমের দিকে। নয়তো নিখার্ত আজ কারো না কারো হাতে ধরা খেয়ে যাবে। তখন মায়া মিথ্যা বলেও বাঁচতে পারবে না। তাছাড়া সে কি জানে নাকি হৃদের রুমের দরজার লককে নষ্ট করেছে? সে তো সবেমাত্র খান বাড়িতে এসেছে হসপিটালের থেকে। মায়া তো কিছুই জানে না। মায়াকে জিজ্ঞাসা করলে মায়া সাফ সাফ জানিয়ে দিবে সে এসবের কিছুই জানে না। উল্টো বড় গলায় বলবে যে হৃদি ভুল পাসওয়ার্ড নিজের লক নষ্ট করে ফেলেছে, হয়তো এখন মনে নেই তার। এতে করে মায়াও বেঁচে যাবে এবং হৃদকেও কৌশলে বুঝাবে এসব পাসওয়ার্ড যুক্ত দরজা রাখারও দরকার নেই। যথারীতি সকলে খান বাড়িতেই দুপুরের খাবারটা খেয়ে নিল। তারপর সবাই মিলে আবারও হসপিটালের উদ্দেশ্য বেরিয়ে গেল। এবার আরাফ খান সাথে যায়নি। তিনি হসপিটাল থেকেই নিজের অফিসে চলে গেছেন সকালেই। হেনা খান মায়া, রেহেনা বেগম, জুই ও মালাকে রেখে পুনরায় হসপিটালের চলে আসলো। তার কিছুক্ষণ পরপরই শুভ চলে আসলো হসপিটালে। আরিফ শুভকে নিজের পরিবারের সাথে রেখে শাহিনকে নিয়ে চলে গেল তাদের ফ্ল্যাটে। সে আপাতত খান বাড়িতে যেতে চায় না বলেই শাহিনদের ফ্ল্যাটে গেল গোসল করে ফ্রেশ আপ হতে। শফিকুল ইসলামের জ্ঞান ফিরেছিল 2টার দিকে। পুরোপুরি সুস্থ না থাকায় ওনাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে রেখেছেন। আপাতত কথা বলা বন্ধ উনার। তবে তিনি সজ্ঞানে আছেন। সবকিছু দেখতে শুনতে পাচ্ছেন। উনার কেবিনের মধ্যে হেনা খান, রেহেনা বেগম, মায়া, জুই, শুভসহ সবাই বসে রইল পুরোটা বিকাল। ঘন্টা 2-এর মধ্যে আরিফও হাজির হলো। শাহিন আসবে একেবারে রাত করে। আরিফ সবার সাথে করে বাবার কেবিনের একপাশে বসে রইল গম্ভীর মুখে। তখনও সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি ঘটল আকস্মিকভাবে ফিহার হতভম্ব হয়ে কেবিনের ভিতর প্রবেশ করাতে। আরিফ যেন শান্ত ন্যায় অশান্তভাবে নড়েচড়ে উঠল। ফিহার ঘামন্ত ভয়ার্ত মুখশ্রী এক পলক দেখেই মাথা বুঝিয়ে দৃষ্টি ফ্লোরে স্থির করে রাখল শক্তভাবে। ফিহার হঠাৎ আগমনে চমকে উঠল হেনা খানও। আজ প্রায় 2 মাস পর ফিহার সাথে হসপিটালের দেখা হলো ওনার। সেদিন রাতের ঘটনার পর মেহেরবান সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ফিহাকেও খান বাড়িতে আসতে দেওয়া হয় না। তাহলে আজ মেহেরবান ফিহাকে কিভাবে হসপিটালের আসতে দিল, তাও মার পরিবারের সাথে দেখা করার জন্য? হেনা খানের ধারালো মাথায় যেন এই বিষয়টি বুঝেও বুঝল না। তবে তিনি উত্তেজিত ভঙ্গিতে কিছু বলবেন তার আগেই ফিহার উপর ঝাঁপিয়ে পড়ল মায়া ও জুই একত্রে দুজন। তিনজনই বেশ গভীরভাবে সম্পর্ক রয়েছে একে অপরের সঙ্গে। দীর্ঘ টানা পুরার 2 মাস অতিবাহিত হলেও এই তিনজনের সম্পর্কের বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি, বরং একাচ্ছিন্নভাবে তিনজনের মধ্যেই যোগাযোগ ছিল। মায়া ও জুই ফিহার সঙ্গে যোগাযোগ রাখত। প্রতিরাতেই কথা হতো মায়া ও জুইয়ের শফিকুল ইসলামের ফোন দিয়ে ফিহার সঙ্গে। কিন্তু কাল রাতে হঠাৎ করে শফিকুল ইসলামের অসুস্থতার বিষয়টি জানাতে পারেনি কেউ ফিহাকে। তবে ফিহা কিভাবে জানল শফিকুল ইসলামের অসুস্থতার বিষয়টি তাও অজানা তাদের। ফিহা উত্তেজিত ভঙ্গিতে নিজের হাতে মায়া, জুইকে জড়িয়ে নিতে নিতে এক পলক কেবিনের চারপাশে চোখ বুলায়। উপস্থিত সবাইকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে মুহূর্তে চোখ যায় আরিফের দিকে। আরিফকে মাথা ঝুঁকে বসে থাকতে দেখে ফিহার অশান্ত বুক হা হা করে উঠল তৎক্ষণাৎ। কতদিন পর দেখল আরিফকে নিজের সামনে ফিহা, তাও এতটুকু কাছ থেকে। ফিহার বুক ভারী হয়ে আসার কান্নাটা দলা পাকিয়ে গলায় আটকে যায়। বুকের মধ্যে চলিত কষ্টগুলোর ফিহার চোখ ভরে আসলো ননাচড়ে। তক্ষুনি পাশ থেকে এগিয়ে আসলো হেনা খান। ফিহার মুখোমুখি দাঁড়িয়ে আপেক্ষিক কণ্ঠে প্রশ্ন করল ফিহাকে তিনি। তুই এখানে? হেনা খানের কথায় চোখ তুলে তাকায় ফিহা সেদিকে। বুক ভারীর কষ্টগুলো ডুব গিলে নিল নিজের মাঝে। স্বাভাবিক থাকার চেষ্টা করল, বেশ সফলও হলো। ঠান্ডা গলায় বলল, সবার সাথে দেখা করতে এসেছি নানুমা। তুই জানলি কিভাবে আমরা সবাই হসপিটালের আছি সেটা? আয়ন ভাইয়ার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল নানুমা। ভাইয়া জানিয়েছে আঙ্কেলের অসুস্থতার বিষয়টি আমাকে, তাই ছুটে চলে আসলাম। তোর মা কই? আম্মু বাসায় নেই।
বাবার সাথে সিলেট গিয়েছে বাবার বিজনেস ট্রিপে। ফিরতে কয়েক দিন লাগতে পারে। ও বিষণ্ণতায় হেনা খান পুনরায় নিজের জায়গায় গিয়ে বসল। ফিহা মায়া ও জুইকে নিয়ে কেবিনের এক কোণে পাতা চেয়ারগুলোতে বসল। বসতে বসতে ফিহা আবারও চোখ আউড়িয়ে তাকালো আরিফের দিকে। আরিফ ফিহার পাশাপাশি থেকেও একটা বারের জন্য চোখ তুলেও দেখার চেষ্টা করল না ফিহাকে। বরং মিনিট দুয়েকের মধ্যেই প্রচণ্ড উত্তেজনায় আরিফ কেবিন হতে বেরিয়ে গেল বুকের চিনচিন অসহ্য ব্যথায়। আরিফের পিছু পিছু শুভ বেরিয়ে গেল, কিন্তু পিছন থেকে রয়ে গেল ফিহার অশ্রুসিক্ত ভেজা টলমলে চোখ দুটো। সারাটা বিকাল পার হলো সবাই হসপিটালের মধ্যেই। সন্ধ্যার দিকে আরিফ শুভকে সাথে নিয়ে বাহিরে গেল সবার জন্য নাস্তা আনতে। মায়া হেনা খানের আঁচল ধরে ঘুরঘুর করছে পুরো হসপিটালের মধ্যে। রেহেনা বেগম জুইকে নিয়ে কেবিনের সামনে খোলা করিডোরে দাঁড়িয়ে ভিডিও করে কথা বলছেন নিজের বড় মেয়ের সাথে। শফিকুল ইসলাম কেবিনে ঘুমিয়ে থাকায় কেউ বিশেষ একটা লক্ষ্য করেনি সেই বিষয়টি। তবে ফিহা কেবিনের ভিতরে এক কোণে একটা চেয়ারে বসা ছিল বিষণ্ণ অবস্থায়। হঠাৎই শফিকুল ইসলামের গোমানির শব্দে ফিহা মাথা তুলে তাকায় সেদিকে। শফিকুল ইসলামকে নড়াচড়া করতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসলো ফিহা। অসুস্থতার ক্লান্তিময় চোখে শফিকুল ইসলাম ফিহাকে দেখে তৎক্ষণাৎ না চিনলেও কয়েক সেকেন্ড মধ্যে চিনতে পারল। কারণ লাস্ট টাইম তিনি ফিহাকে দেখেছিল মার অ্যাক্সিডেন্ট সময় এরকম হসপিটালে। তারপর ফিহার সাথে বেশ কয়েকবার ফোনেও কথা হয়েছিল উনার জুই ও মার সূত্র ধরে। তাই তিনি অনায়াসেই চিনতে পারল ফিহাক। ফিহা অন্তত আন্তরিকতার সঙ্গে শফিকুল ইসলামকে ধরে ব্যারের সঙ্গে হেলান দিয়ে বসাতে বসাতেই কেবিনের ভিতর প্রবেশ করল আরিফ হাতে খাবার নিয়ে। ফিহাকে একা শফিকুল ইসলামকে বসাতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসল সেও। ততক্ষণে ফিহা শফিকুল ইসলামকে বেডের সঙ্গে হেনা দিয়ে বসিয়ে দিলেন এবং উনার পিঠের নিচে একটা বালিশও চাপা দিয়ে দিল। অসুস্থ শফিকুল ইসলাম কৃতজ্ঞতার স্বরূপ ফিহা মাথায় হাত রাখতেই ফিহা নিজের মাথাটা আরও ঝুঁকিয়ে দিলেন উনার দিকে দোয়া করার জন্য। ফিহার এমন কাজে শফিকুল ইসলাম অন্তত সন্তুষ্টের সঙ্গে আলতো হেসে ফিহার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। আরিফ সবটা দেখেও যেন না দেখার মতো করে থাকল। বাবাকে গম্ভীর মুখে নড়াচড়া করতে নিষেধ করে আরিফ ফিহার দিক প্যাকেটে মুড়ানো একটা নাস্তার বক্স তুলে দিল না তাকিয়ে। ফিহা অশ্রুসিক্ত ভেজা চোখে আরিফ থেকে নাস্তাটা তুলে নিল চুপচাপ। কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। যে ভালোবাসার মানুষটা ফিহাকে অসংখ্যবার নিজের হাতে যত্ন করে খাইয়ে দিয়েছে, আজ সেই ভালোবাসার মানুষটা তার সাথে অজানা পথিকের মতো আচরণ করছে। ফিহা ঠোঁট কামড়িয়ে কান্না আটকানোর চেষ্টা করল। সেদিনের পর থেকে আরিফের সাথে ফিহার কথা হয় না। আরিফ কথা বলে না, ফিহার কল রিসিভ করে না। এক প্রকাশ দূরে দূরে থাকছে ফিহার থেকে সে। সকল প্রকার যোগাযোগ বন্ধ করে রেখেছে আরিফ ফিহার সাথে। ফিহা কাতর দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরিফের মুখশ্রী দিকে। যা দেখার চেষ্টা করল না আরিফ, বরং সে ফিহার সেই কাতর দৃষ্টি অপেক্ষা করে আবারও কেবিন থেকে বেরিয়ে যায় গম্ভীর মুখে। প্রেয়াসীর কাতর দৃষ্টি আরিফের হৃদয় ভাঙ্গনের কারণ। হ্যাঁ, কষ্ট আরিফ পাচ্ছে, তবে সেটা ফিহার মতো করে প্রকাশ করতে পারছে না, পারার কোথাও না। ফিহা ছোট অবুঝ, বাস্তবতার সম্পর্কে ধারণা নেই। কিন্তু আরিফ সে তো ছোট নয়, অবুঝ নয়, বাস্তবতার সম্পর্কে ধারণাও আছে গভীরভাবে। তাহলে সে কিভাবে ফিহার ভালোবাসায় ছাড়া দিবে? কিভাবে বোঝাবে ফিহা আর তার মধ্যে আকাশ সমান পার্থক্যটা? সমাজে উচ্চস্তর নিচুস্তর মধ্যে ভালোবাসা হয় না, তাদেরও হবে না। তাছাড়া আরিফ তো ফিহাকে সাধারণ ঘরের মেয়ে ভেবে ভালোবেসেছিল। কিন্তু ফিহা তো সাধারণ ঘরের মেয়ে নয়, বরং ধনীর দুলালি। সেখানে আরিফের মতো সাধারণ পরিবারের ছেলেদের ভালোবাসার ঠাঁই হয় না, বরং উঁচু নিচু জাত বেঁধে ভালোবাসাকে ভাগ করে দেওয়া হয়। ফিহার পরিবারও তাই করবে। তারা কখনোই আরিফের মতো সাধারণ ছেলের হাতে ফিহাকে তুলে দিবে না। উল্টো ঝামেলার সৃষ্টি হবে দুই পরিবারের মধ্যে আবারও। তার বাবা আবারও কষ্ট পাবেন, যেটা আরিফ কখনোই চায় না। এমনিতেই প্রথম থেকে শফিকুল ইসলাম খান বাড়ির সাথে সম্পর্ক জড়িয়ে কষ্ট পাচ্ছে। দ্বিতীয়বারের মতো করে সে কিভাবে কষ্ট দিবে বাবাকে? কিভাবে বলবে যে তারও খান বাড়ির সম্পর্কের মেয়েকে পছন্দ, ভালোবাসে খান বাড়ির মেয়েকে, বউ করতে চায় সেই বাড়ির মেয়েকেই? তাছাড়া ফিহা এখন হয়তো আরিফের ভালোবাসায় আছে, আবেগে আছে, তাই জেদ ধরে আরিফকেই ভালোবাসতে চাইছে। হয়তো বা জেদ ধরে সে বিয়েটাও করে নিল আরিফকে। কিন্তু তারপর কি হবে? মানাতে পারবে ফিহা আরিফের ছোট ঘরে নিজেকে?
নিজের বিলাসবহুল জীবন ছেড়ে পারবে কি ফিহা আরিফকে নিয়ে আরিফের ছোট সংসারে সুখী হতে? নিজেকে গুছিয়ে নিতে পারবে স্বল্পতায়? পারবে না, কখনোই পারবে না ফিহা সেটা করতে। হ্যাঁ, হয়তো ফিহা নিজের আবেগে প্রথম প্রথম আরিফকে ভালোবাসে, সংসার করতে চাইবে। কিন্তু যখন দেখবে আরিফ তাকে তার মতো করে বিলাসবহুল জীবন দিতে পারছে না, তখনই আরিফের প্রতি ফিহার সকল ভালোবাসা চলে যাবে। আরিফকে ছেড়ে, আরিফের ভালোবাসা ছেড়ে, আরিফের সংসার ছেড়ে ফিহার চলে যেতে 2 মিনিটও ভাববে না। তখন আরিফ বেঁচে থেকেও হাজার মরার সামিল হয়ে যাবে। বুক ফাটা কষ্টে ধুকে ধুকে মরবে সারা জীবন। তার চেয়ে বরং সে আগে থেকেই সরে যাওয়া ভালো। এখনের কষ্টটা আরিফ সামাল দিতে পারবে, কিন্তু পরবর্তী কষ্টটা মরা ছাড়া উপায় থাকবে না তার। সে বাস্তব ভিত্তিক মানুষ, অবাস্তবিক কাজ তার সাথে যায় না। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো খান বাড়ির মানুষরা মায়াকে নিজের বউ করেছে তাদের স্বেচ্ছায়। এতে করে খান বাড়ির কেউই তো আর তাদের মতো করে সাধারণ জীবন চলতে হচ্ছে না, কারণ মায়া তাদের বাড়িতে থাকছেন। কিন্তু আরিফ ফিহাকে বিয়ে করলে ফিহাকেও আরিফের সাথে তার সাধারণ জীবন বাঁচতে হবে, যেটা খান পরিবারে কেউ মেনে নিবে না ইহকালে। তাই অতজা আবেগ না বাড়ালোটায় শ্রেয় মনে হলো আরিফের কাছে। আরিফের অবহেলা হয়তো ফিহা 2 দিন কাঁদবে, তবে সময়ের সাথে সাথে ফিহাও ভুলে যাবে আরিফুক। নতুন করে নিজের জীবনও গুছিয়ে নিতে পারবে আরিফকে ভুলে ফিহা। আয়ন আসলো সন্ধ্যা 6টা করে। অন্যদিন আরও আগে আসলেও আজ একটু দেরি করে রয়েস হয়ে আসলো হসপিটালে। তার মূল কারণ হলো মায়া। আয়ন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে চাওয়ায় একটু দেরিতে আসা তার, যাতে করে মায়াকে দেখে অস্থির না হয়, কষ্টগুলো সামলাতে পারে। আয়ন নিজের দায়িত্ব তার মাথায় রেখে এসে নিজের লিস্টে করা রোগীদের চেক লাগলো গম্ভীর মুখে। ওয়ার্ডে ওয়ার্ডে রোগী দেখল। আজ যেহেতু আয়ন নিজের কেবিনে বসে সিরিয়ালি রোগী দেখাটা ছিল না, তাই হাতে সময়ও থাকলো বেশ। কারণ সপ্তাহে 3 দিন আয়ন নিজের কেবিনে বসে রোগী দেখে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। তারপর একেবারে নাইট শিফট করে সকালে নিজের ফ্ল্যাটে ফিরে যায়। আজ যেহেতু রোগী দেখার তাগদা ছিল না, তাই সময় নিয়ে রয়েস হয়ে এসেছিল হসপিটালে। আয়ন লিস্ট অনুযায়ী একে একে প্রতিটা ওয়ার্ডের রোগীকে পর্যবেক্ষণ করে নিল, এবং সেই লিস্ট অনুযায়ী আয়ন শফিকুল ইসলামের কেবিনের দিকে যেতে চাইল। গম্ভীর মুখে হসপিটালের করিডোর ধরে ঢুকতেই চোখে পড়ল জুইকে। রেহেনা বেগমের সঙ্গে দাঁড়িয়ে আছে জুই, সাদা একটা 3 পিস পরে। তবে জুইয়ের গায়ে যে মার জামা জড়ানো তাও বেশ বুঝতে পারল আয়ন। আয়নের দৃষ্টি ঘুরালো জুইয়ের হাস্য উজ্জ্বল মুখটার দিকে। জুইয়ের হাসি মুখটা দেখে যেন আয়ন বক্ষস্থলে চিনচিন ব্যথাটা তীব্র প্রহর হলো। এই হাসিটা দীর্ঘ চেনা পরিচিত আয়নের। এই হাসতেই তো শত মরণ মরেছিল আয়ন। আজও মরছে নীরবে, পুড়ছে দহনের আগুন। আর কতটা বা পূর্বে তাও জানা নেই আয়নের। তবে আয়নের মুক্তি চাই এই গুমট অসহ্য অনুভূতি থেকে। আদৌ মুক্তি পাবে কিনা তাও জানা নেই তার। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে জুইয়ের থেকে নিজের দৃষ্টি সরিয়ে এগিয়ে যায় নিজের কেবিন দিকে। আয়ন চলে যেতেই আয়নের চলে যাওয়ার দিকে চোখ তুলে তাকায় জুই। এতক্ষণ যাবৎ জুইও লক্ষ্য করেছিল আয়নের উপস্থিতটা, তার তীক্ষ্ণ দৃষ্টিটাও। তবে সেটা কোনোভাবেই বুঝতে দেয়নি আয়নকে জুই। অজানাভাবে থেকে যাতে আয়ন বুঝতে না পারে। জনের লুকোচুরি খেলায় কে কতটা কার থেকে এগিয়ে তা জানা নেই কারোই। তবে দুজনের ভিতরে মধ্যকার থাকা পবিত্র বন্ধনের টানটা থেকেই গেল নীরবে। যথারীতি আয়ন নিজের শিফটের সকল রোগীকে তদারকি করে আসলো শফিকুল ইসলামে কেবিনে। রিপোর্টগুলো চেক করে একে একে কুশলাদি বিনিময় করল শফিকুল ইসলাম সঙ্গে। সেই সাথে আয়ন দক্ষতার সঙ্গে সবকিছু চেক করেও নিল এক পলক। আয়নের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে হেনা খান। উসখুস করতে করতে তিনি আপাতত আয়নের সঙ্গে কথা বলতে চান। হয়তো আয়ন বিষয়টি বুঝতে পারছে, তাই সে নিজের কাজ করতে করতে হেনা খানের উদ্দেশ্য বলে, আমার কেবিনে অপেক্ষা করো নানুমা, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আয়নের কথায় তিনি যেন ভরসা পেলেন। কথা না বাড়িয়ে চলে গেলেন আয়নের কেবিনে। আয়ন আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শফিকুল ইসলামের সাথে নম্র গলায় কথা বললেন। কিছু মেডিসিনও সাজেস্ট করল উনার উদ্দেশ্য। নার্সকে ঔষধগুলো বুঝিয়ে দিয়ে শফিকুল ইসলাম থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল নিজের কেবিনের দিকে আয়ন। আয়ন গম্ভীর মুখে নিজের কেবিনে ঢুকতেই জড় প্রশ্নের মুখোমুখি হতে হয় হেনা খানের কাছে। তিনি বললেন, এখনো রেগে আছিস আমাদের উপর আয়ন? হাতের স্টেথোস্কোপটি টেবিলে উপর রাখতে রাখতে ছোট করে বলল আয়ন, না,
তাহলে যোগাযোগ কেন করছিস না আমাদের সাথে তুই? তোর মাও আমাদের সাথে সকল রকমের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। ফিহাকে পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে দিচ্ছে না। তোরা সবাই আমাদেরকে দোষী কেন মানছিস? যা হয়েছে সবাটার পিছনে কি সত্যিই আমরা দোষী ছিলাম আয়ন? হৃদের মনে হেনা খানের কথায় শেষ করতে দিন না আয়ন। তার আগেই গম্ভীর মুখে বাধা দিয়ে বলল, অনেক আগেই আমি সবটা ভুলে গেছি নানুমা। আমার মানসিক স্পেস দরকার ছিল যেটা আমি নিয়েছে সবার থেকে। আপাতত আমি কাউকে দোষ দিচ্ছি না। দোষারোপ করে আমি কিছুই ফিরে পারো না। আমি বাস্তবতাকে মেনে নিয়েছি, তোমরাও মেনে নাও। চিন্তা করো না, আমি তোমাদের সাথে যোগাযোগ রাখব। আম্মুও একটু সময় দাও, তিনিও সময় নিয়ে ধীরে ধীরে সহজ হয়ে আসবে তোমাদের সাথে। হয়তো একটু সময় লাগবে, বাকিটা সময়ে উপর ছেড়ে দাও নানুমা। আয়নের কথায় প্রশান্তির ঢেউ খেলে যায় হেনা খানের মনে। দীর্ঘ 2 মাস ধরে উনার মনে অপরাধবোধতা কাজ করছিল আয়নের জন্য। কষ্টও পাচ্ছিলেন তিহি, কিন্তু হেনা খানের কাছে করার মতো কিছুই ছিল না। কারণ যদি বিষয়টি একপক্ষিক হতো বা হৃদ শুধু মায়াকে পছন্দ করে এমনটা হতো, তাহলেও তিনি হৃদের সাথে কথা বলতো মায়াকে নিয়ে। কিন্তু বিষয়টি এমন নয়। হৃদ মায়া দুজনকে গভীরভাবে পছন্দ করে, ভালোবাসে। সেখানে তিনি কিভাবে আয়নের জন্য কথা বলবে? আর কার সাথেই বা কথা বলবে? তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আয়নও বিবাহিত। জুই আয়নের বউ। তাহলে সেখানে মার জন্য কথা বলাটাও পাপ ছাড়া অন্য কিছু না। তাই এই মুহূর্তে তিনি অন্তত খুশি হলো আয়নের কথা। তবে জুইয়ের বিষয়েও তিনি কথা বলতে চান আয়নের সাথে। জুইকে উনারও বেশ পছন্দ। যেহেতু বিয়েটা হয়ে গিয়েছে, তাহলে অন্তত একটা বার হলেও ভেবে দেখা উচিত আয়নের এই বিয়েটা নিয়ে তিনি মনে করেন। মনস্তাত্ত্বিক বিষয়ে হেনা খান ইতস্তত বোধ করল। নিজের মধ্যে জড়তা নিয়ে রয়েস হয়ে তিনি পুনরায় আয়নকে বলল, আমি কিছু বললে তুই শুনবি আয়ন? হুমম বলো। না মানে, তোর জুইকে কেমন লাগে? হেনা খানের কথায় চমকে উঠে আয়ন। সচকিত চোখ তুলে তাকালো হেনা খানের দিকে। কপাল কুঁচকে বলে, মানে? আয়নের পাল্টা প্রশ্ন খানিকটা হাঁসফাঁস করল হেনা খান। ইতস্ততা জড়িয়ে পুনরায় বলল, মেয়েটা বেশ মিষ্টি, অনেকটা মার মতোই দেখতে। তবে মার মতো অতটা অবুঝ নয়, বেশ বুঝদার। আমি লক্ষ্য করেছি, ছোট হলেও পরিস্থিতি বেশ মানিয়ে চলতে পারে। তোদের বিয়ের বিষয়টি এখনো নিজের পরিবারকে জানায়নি, বাবার অসুস্থতার কথা চিন্তা করে। মায়া আমাকে আজ বলেছে এই বিষয়টি। তাছাড়া জুইকে আমাদের আরও আগে থেকে পছন্দ ছিল, ভেবেছিল তোর সাথে মার বিয়েটা দিয়ে হৃদের জন্য জুইকে ঘরে তুলব। কিন্তু পরিস্থিতি উল্টো হলো। তুই কি কিছু ভেবেছিস জুইকে নিয়ে? না মানে, সম্পর্কটা কি আগামী সামনে জুইয়ের সাথে? কথা বলল জুইয়ের পরিবারের সাথে। হেনা খানের সম্পূর্ণ কথাগুলো গম্ভীর মুখ শুনল আয়ন। তৎক্ষণাৎ কিছু বলল না হেনা খানকে, তবে কয়েক সেকেন্ড নীরব থেকে হঠাৎ গম্ভীর মুখে বলে উঠল সে, আমি সম্পর্কটা নিয়ে আপাতত কিছুই চিন্তা করিনি নানুমা। যদি কিছু চিন্তা করিও তবে সেটা নাই আসবে আমার মন থেকে। আমি জুইয়ের সাথে কোনো রকম সম্পর্কে জড়াতে ইচ্ছুক নয়। আমি প্রফেশনালি ডিভোর্স পাঠাবো জুইয়ের জন্য। ইতিমধ্যে আমার উকিল সঙ্গে কোথাও হয়েছে এই বিষয়ে। আশা করছি তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো নানুমা। আমি এই অনাকাঙ্ক্ষিত বিয়েটা মানি না। আর না মানতে চাই। আমাকে আপাতত আমার মতো থাকতে দাও প্লিজ নানুমা। টিল রাত 11টা ছুঁই ছুঁই। ইতিমধ্যে আরাফ খানও এসেছেন হসপিটালে। আপাতত শফিকুল ইসলামের কেবিনে বসে আছে সবার সঙ্গে। টুকটাক সবার সঙ্গে কোথাও বলছে। আরিফের কাজের সূত্রে চট্টগ্রাম থেকে ফোন আসে। নিজের ম্যানেজারের সঙ্গে কথা বলতে কেবিন হতে বেরিয়ে যায় এবং হসপিটালের করিডোর ধরে নীরব পরিবেশে গিয়ে দাঁড়ায়। আপাতত এদিকটায় তেমন কেউ আসে না। চারপাশে রেলিং দেওয়া বারান্দার মতো করে অন্ধকারময় পরিবেশ। আরিফ কথা বলতে বলতে সেদিকটায় গিয়েই দাঁড়ালো। অন্তত মনোযোগ সহকারে কথা বলার সময় হঠাৎ কেউ একজন তাকে পিছন থেকে আরিফকে চাপটে ধরে পিঠে কপাল ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। স্তব্ধ আরিফ মুহূর্তে সমস্ত কাঁপিয়ে কেঁপে উঠল। সাথে কেঁপে কেঁপে উঠল আরিফের কানে ধরে রাখা ফোনের হাতটি। কথা বলতে কষ্ট হলো তার। বুকের চিনচিন ব্যথায় গলা ধরে আসলো আরিফের। তাই বাধ্য হয়ে অসম্পূর্ণ রাখল ফোনের কথাগুলো। ছোট করে ম্যানেজারকে বলে, আপনাকে পরে ফোন দিচ্ছি আশিক সাহেব। আরিফ কল কেটে সামনের দিকে ঘুরতেই ফিহা আরিফকে সামনের থেকে চাপটে জড়িয়ে ধরে মুহূর্তেই। আরিফ 2 কদম পিছালো ফিহাকে নিয়ে।
দেয়ালের সঙ্গে তার পিঠ থেকে যেতেই আরিফের প্রশস্ত বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল ফিহা। অস্পষ্ট স্বরে আওড়ালো, আমার কষ্ট হচ্ছে আরিফ, ভীষণ কষ্ট হচ্ছে। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। হয় আমাকে নিজের হাতে মেরে ফেলো, নয়তো আমাকে গ্রহণ করো। তবুও আমাকে দূরে সরিয়ে রেখো না। আমার এই দূরত্বটা সহ্য হচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে। আমি তোমার ভালোবাসায় অভ্যস্ত আরিফ, তাহলে কেন এতটা অবহেলা করছো আমায়? আমার অপরাধ। আমি খান বাড়ির সম্পর্ক ধর, আর এজন্য তুমি আমার সত্যিকার ভালোবাসাটাকে মিথ্যা বানাতে পারো না আরিফ। প্লিজ আরিফ, আমাকে বিয়ে করে নাও। আমাকে আর দূরে সরিয়ে রেখো না। আমি মরে যাচ্ছি তুমি ছাড়া। প্লিজ আমাকে অবহেলা করো না। আরিফ ঠোঁট কামড়িয়ে নিজের অনুভূতিগুলো দমে রাখল নিজের মাঝে। বুকের তীব্র ব্যথাটা এবার মাথা ছাড়া দিয়ে উঠছে। কষ্টগুলো ক্ষত বিক্ষত করছে প্রেয়াসীকে হারানোর ভয়টা। ফিহা শুধু খান পরিবার সদস্য, এই একটা সমস্যা নয়, সমস্যা অসংখ্য। ফিহা পরিবার নিজের বিলাসবহুল জীবন ছেড়ে ফিহাকে আরিফের মতো সাধারণ ছেলের হাতে তুলে দিবে না। তাছাড়া ফিহাও আরিফের সাদামাটা জীবনের সাথে গছিয়ে চলতে পারবে না। দামি গাড়ি বাড়ির কিছুই নেই আরিফের। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না বড়লোক ঘরের মেয়েদের। তাই ফিহারও চলবে না। তাছাড়া আরিফ নিজের বাবাকে কোন মুখে বলবে তার ফিহাকে পছন্দ? ভালোবাসে একে অপরকে। ফিহাকে টেনে নিজের থেকে দূরে সরাতে চাইল আরিফ, কিন্তু পারল না। বরং ফিহা আরো শক্ত করে চাপটে ধরল আরিকে নিজের সাথে। অজ্ঞাত আরিফ ঠায় জায়গায় দাঁড়িয়ে থেকে বলে, সময়ের সাথে সাথে সবাই সবটা পারে ফিহু। তুমিও পারবে দেখিও। আমার প্রতি তোমার আবেগ ভালোবাসা সবকিছুই কয়েকদিন পর শেষ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো এখন কষ্ট হচ্ছে তোমার, কিন্তু জীবনের একটা সময়ে গিয়ে তুমি আমাকে ধন্যবাদ জানাবে, তোমার জীবন থেকে চলে যাওয়ার জন্য। মিলিয়ে নিও ফিহু তুমি। ডুকরে কেঁদে উঠে ফিহা আরিফের গলায় মুখ গজায়। নিজের ঠোঁট আরিফের কণ্ঠনালীতে ছুঁয়ে কান্না জড়িত গলায় বলে ওঠে, কেন এমন করছো আমার সাথে তুমি? তুমি আমাকে চিনো। কখনো কোনো পরিস্থিতি তোমার সামান্য কোথাও অমান্য করিনি আমি। তাহলে আজ কেন তুমি আমার ভালোবাসাকে মোহ বা খান বাড়ির সম্পর্কের দোহাই দিয়ে অবহেলা করছো? আমি মরে গেলে তুমি বিশ্বাস করবে যে আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি জীবিত থাকতে কি তোমাকে কখনোই পারো না আরিফ? চারপাশের এত চাপ আমি আর নিতে পারছি না। প্লিজ আরিফ, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো তোমার সাথে। আমার এই বিলাসবহুল জীবনটা দম বন্ধ হয়ে আসছে তুমিহীনা। আমি মরে যাব। ফিহা থামে। থামে নয়, তাকে থামতে হয় এক প্রকাশ বাদ হয়েই। কারণ ততক্ষণে ফিহা ওষ্ঠদয় আটকা পড়ে আরিফের ঠোঁটের ভাঁজে। অশান্ত হরিণী মুহূর্তেই শান্ত হলো। অন্ধকারময় বারান্দায় ফিহা আরিফকে নিয়ে দেয়ালের সাথে মিশে গিয়ে নিজের দু হাতে আরিফের পিঠে শার্ট আঁকড়ে ধরল শক্ত করে। ফিহা আবেশেই চোখ বন্ধ করতেই মিনিট দুয়েক পর আরিফ ছেড়ে দিল ফিহার নরম ওষ্ঠদয়। অতি সন্তর্পণে ফিহার দুগাল আঁকড়ে ধরল আরিফ। গভীরভাবে ফিহার অশ্রুসিক্ত বন্ধ দু চোখের পাতায় আরিফ ভেজা ঠোঁটে পরপর চুমু খেলো শব্দ করে। এক হাতে ফিহার কোমর জড়িয়ে ধরে ফিহাকে আরো কাছে টানল আরিফ। ফিহার গলায় নিজের মুখ গজিয়ে দীর্ঘ নিঃশ্বাস টানল নিজের মাঝে। তারপরও হুট করেই এলোমেলো ঠোঁট ছুঁয়াতে লাগলো ফিহার গলায় আরিফ। ফিহা তরতর করে কেঁপে উঠে আরিফের শার্টের কালার চেপে ধরতেই ভেজা কণ্ঠে মুখ খুলল আরিফ। মরার কথায় নয় ফিহু, আমি তোমাকে পায় বা না পায়, তারপরও তোমাকে বাঁচতে হবে ফিহু। আমার ভাগের সবটা সুখ তোমাকে দিয়ে হলেও তোমাকে সুখী হতে হবে ফিহু। আমি তোমাক বিলাসবহুল জীবন দিতে পারবো না, আর না নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে চাইতে। তোমার পরিবারও আমার মতো সাধারণ একটা ছেলেকে ওনাদের মেয়ের জামাই করতে চাইবে না ফিহু। মানুষ বোঝার ক্ষমতা আমার আছে, আর সেই অভিজ্ঞতা থেকে বলছি তোমার কষ্ট আর বাড়িও না। আমাকে ভুলার চেষ্টা করো। তোমার মার কথাগুলো মেনে নাও। তিনিও আমাদের সম্পর্কটা নাহুত করছে, সেটা হয়তো তিনি ভেবে চিন্তেই করেছে। তুমি তোমার মার কথা মেনে নিয়ে বিয়ে করে ফেলো ফিহু। আমার পথ তোমার জন্য শুভ নয়। আমি তোমার জন্য উপযুক্ত পাত্র নয় ফিহু। আরিফের ভালোবাসায় এতক্ষণ যাবৎ ফিহা শান্ত থাকলেও পুনরায় অশান্ত হয়ে ওঠে তার কথায়। আরিফের বাহুতে নিজের শরীর ছেড়ে দিতেই তৎক্ষণাৎ ফিহাকে শক্ত করে আঁকড়ে ধরল আরিফ নিজের মাঝে। ডুকরে কেঁদে উঠে ফিহা বলে, আমার দীর্ঘ 3 বছরের ভালোবাসা তুমি। কিশোর থেকে যৌবনে আসার দীর্ঘ সাধনা তুমি। আমার জীবনের প্রথম পুরুষ তুমি। তুমিহীন মৃত্যু আপন। তারপরও অন্য পুরুষ নয়।
আমার বিলাসবহুল জীবন চাই না আরিফ। আমার তোমাকে চাই। তোমার সাথে ছোট সংসার বাঁধতে চাই। ফিহার ছেড়ে দেওয়া শরীরটা আরিফ নিজের মাঝে আঁকড়ে নিয়ে আবারও ফিহার গলায় নিজের মুখ ডুবাই। পুনরায় আরিফ এলোমেলো চুমু খেল তৃষ্ণার্তের মতো। গলা থেকে মুখ উঠিয়ে আবারও ফিহার ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট রাখল সে। দীর্ঘ সময় নিয়ে চুমু খেল একে অপরকে। কপাল কপাল ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস টানল জনি। নিঃশ্বাসের ঘনত্ব গুছিয়ে মুখ খুলল আরিফ। গভীর কণ্ঠে বলে উঠল ফিহাকে, আমি কাকে বলবো ফিহু আমার যে তোমাকে চাই? কার কাছে আবদার করব তোমার মতো করে? তোমাকে আমার কাছে নিয়ে আসলে আমাদের এলোমেলো সম্পর্কগুলো আরো এলোমেলো হয়ে যাবে ফিহু। সবাই চোখে সারা জীবনের মতো অপরাধী হয়ে থাকবো আমরা জনি। তখন পারবে কি সবার অধরাধী হয়ে বেঁচে থাকতে? কষ্ট হবে না তোমার, আমার হবে তোমার কষ্টে। তাই আমি তোমাকে কারো চোখে অপরাধী করে রাখতে চাই না ফিহু। আমার দূরে থাকাতেই তোমার সর্বত্র সুখ হবে। দুজনের নিঃশ্বাসের ঘনত্ব গুছিয়ে আরো ঘনিষ্ঠ হলো ফিহা। বুঝতে পারল আরিফের মন নরম হয়ে এসেছে ফিহার জন্য। তাই নিজের থেকে আরিফের দুগাল আঁকড়ে ধরে দুপা উঁচু করে আরিফের ললাটে দীর্ঘ সময় নিয়ে নিজের ঠোঁট চেপে রাখল। দুচোখ পাতায় গালে পরপর ঠোঁট বুলালো মিষ্টি আদুরে ফিহা। খানিকটা লজ্জায় ফিহা হাতে আরিফের গলা জড়িয়ে ধরে তৎক্ষণাৎ সেখানটায় নিজের মুখ লুকালো। তারপর চোখ মুখ খিচে লাজুক ভঙ্গিতে হেসে বলে ওঠে, আই লাভ ইউ। খুব 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 ভালোবাসি তোমাকে। তোমার জন্য সব মঞ্জুর। বহুবার অপরাধিনী হতেও দ্বিধা নেই। শুধু তুমি পাশে থেকো প্রিয়। ফিহার লজ্জায় হালকা শব্দ করে হেসে ওঠে আরিফ। দীর্ঘ 3 বছরের ভালোবাসার সম্পর্কে আজ প্রথম একে অপরকে গভীরভাবে ছুঁয়ে দিল। তাও অনাকাঙ্ক্ষিতভাবে। আরিফ শব্দ করে হেসে দুহাতের উষ্ণ ছোঁয়া শক্ত করে আলিঙ্গন করল ফিহাকে। ফিহার মাথায় নিজের গাল ঠেকিয়ে আদুরের সহিত বলে উঠল, আমি তোমার আম্মুর সাথে দেখা করতে চাই ফিহু। আরিফকে গভীর জড়িয়ে মোহিত কণ্ঠে বলে ফিহা। আম্মু আব্বুর সাথে সিলেট গেছে আব্বুর বিজনেস ট্রিপে। ফিরে আসতে 2 দিন লেট হবে। তৃতীয় দিন দেখা করলে হবে না তোমার? দীর্ঘ নিঃশ্বাস ফেলে সম্মতি জানালো আরিফ। হবে। আই লাভ ইউ। ফিরি মাথায় ছোট করে চুমু দিয়ে বলল আরিফ। আই লাভ ইউ টু। টিল্ড। হসপিটালের করিডোর ঘুরঘুর করা মায়া অতি সন্তর্পণে দেখে নিলে ফিহা ও আরিফের প্রেম গঠিত বিষয়টি। সম্পূর্ণ বিষয়টি না দেখলেও ফিহার লাস্টের কথা ও আরিফকে খাওয়া চুমুগুলো দেখে নিল। ফিহার আরিফকে কপালে, গালে খাওয়া চুমুগুলো দেখতেই মায়া বিশাল বড় হা হয়ে থাকলো নিজের মাঝে বেশ কিছুক্ষণ। স্তব্ধ মার বুঝতে বাকি রইল না ফিহার সাথে নিজের ভাইয়ের প্রেম ঘটিত জটিলতা বিষয়টি। মন তো মায়া হা হয়ে ততক্ষণ তাকিয়ে থাকলো যতক্ষণ না পর্যন্ত হেনা খান মায়াকে ডাক লাগালো বাসায় ফিরে যাওয়া উদ্দেশ্য। এলোমেলো চিন্তা ভাবনা নিয়ে মায়া বেশ ভাবুক হলো। করিডোর থেকে ফিরে এসে কতক্ষণ নিজের মায়ের চারপাশে ঘুরঘুর করলো ভাবুক মায়া। হেনা খানের পাশেও গা এলিয়ে কতক্ষণ বসে রইল। কিন্তু নিজের চিন্তা ভাবনা শেষ করতে না পেরে ভাবুক মায়া নিজের বাবার বেড়ের চারপাশে কতক্ষণ চক্কর কাটল। তারপর উঠে বসল শফিকুল ইসলামের বেডের উপর। কোথাও বলল, কিন্তু মন শান্ত হলো না মার। দীর্ঘ সময়ের পর যখন আরিফ ও ফিহা আলাদা আলাদাভাবে কেবিনের ভিতর প্রবেশ করল তখন থেকেই ভাবুক মায়া গোল গোল চোখে কতক্ষণ তাকিয়ে থাকলো ফিহা ও আরিফের দিকে। নিজের ভাইয়ের কাছে লজ্জায় যেতে না পারলেও ফিহার চারপাশে ঘুরঘুর করল বিশেষ কিছু চিন্তা ভাবনায়। একবার ফিহার গা ঘেঁষে বসছে তো অন্যবার ফিহার দিকে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকছে। ফিহা মার চঞ্চলতার স্বভাব সম্পর্কে প্রথম থেকে অবগত বিদায় বিশেষ একটা নজর দিল না সেদিকে। তবে এর মধ্যে একবার ফিহা মায়াকে নিজের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করেছিল, কি হয়েছে, জানার জন্য। তবে মায়া উত্তরে না বোধক মাথা নাড়ায় এবং অসম্মতি জানিয়ে বলে, কিছু হয়নি। কিন্তু মার আসল চিন্তা ভাবনার শেষ হলো না বরং তরতর করে বাড়ল। পেটের মধ্যে ঘুরঘুর করল দলা পাকিয়ে আসা দলে দলে প্রশ্নরা। টিল্ড। হসপিটালের করিডোর এক প্রান্তে দাঁড়িয়ে থাকা জুয়ুর শুভকে চোখে পড়ল আয়নের। ওটির জন্য বের হতেই চোখে পড়ল দুজনকে। খুব পরিচিত হওয়ায় বেশ হাসি হাসি কথা বলছে দুজনই। আয়ন কপাল কুঁচকে শুভকে লক্ষ্য করল। মোটামুটি গঠনের ছেলেটি শ্যামবনের গায়ের রঙ। উচ্চতা 5-8 ইঞ্চি হবে। দেখতে বেশ খারাপ না চলে। দুজনের হাতের ওয়ান টাইম কফির কাপ। জুই মাথায় ওড়না দিয়ে মুড়িয়ে শরীর ডেকে হাতে কফির কাপে চুমুক বসাচ্ছে ছেলেটির সাথে মৃদু হেসে কথা বলতে বলতে। আয়ন অজান্তেই পা বাড়াল সেদিকে। গায়ে তার ওটির ড্রেস।
অপারেশন যাবে। আয়ন জুইয়ের শুভের কাছাকাছি আসতেই কপালের ভাঁজ আরো তীক্ষ্ণ হয় তাদের কথা গুঞ্জন শুনে। দু জনের মনোযোগ আকর্ষণের জন্য আয়ন মৃদু গলা খাটিয়ে শব্দ করে বলল, আপনারা এখানে। জুই চমকে উঠে তাকায় আয়নের দিকে। জুইয়ের বুকের সাথে সাথে হাতের কফির কাপটাও যেন মৃদু কেঁপে উঠল তৎক্ষণাৎ। আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকল জুইয়ের দিকে। তখনই সামনের থেকে হাসিমুখে কথা বলে উঠল শুভ, আরে ডক্টর সাহেব যে এখানে। জুইয়ের থেকে দৃষ্টি সরিয়ে আয়ন তাকালো শুভের দিকে। চেহারায় গম্ভীরতা টেনে বলল, জি, অতীতে যাচ্ছি। আপনারা এখানে কেন? এই তো আর কি, আমরা অবসর সময়ে পার করছিলাম ডক্টর। জুইয়ের রাতের শহর খুব পছন্দ, সেই গল্পই শুনছিলাম। তা আপনি কিছু বলবেন নাকি? দাঁড়ালেন যে। শুভের পরপর প্রশ্নগুলো আয়নের খুব একটা পছন্দ না হলেও সেটা কোনোভাবেই চেহারায় প্রকাশ পাচ্ছে না তার। বরং স্বাভাবিকতার ন্যায় গম্ভীর্য ভাবটায় চেহারায় বজায় রাখল আয়ন। তবে কণ্ঠে রাখল দারুণ নমনীয়তা ভাব। জি, আপনাকে হয়তো আরিফ খোঁজ করছে, আসার সময় দেখলাম সেটা। আপনি গিয়ে বরং দেখে আসুন একবার। হয়তো কোনো প্রয়োজনে ডাকছে আপনায়। ও আচ্ছা, ধন্যবাদ ডক্টর বলার জন্য। আমরা যাচ্ছি তাহলে। চলো জুই ভিতরে। শুভের কথার সঙ্গে সঙ্গে থামিয়ে দেয় আয়ন। আগের ন্যায় গম্ভীর মুখে বলে, আরিফ আপনার খোঁজ করছে মিস্টার আহমেদ। জুইয়ের নয়। উনি থাকুক, আপনি বরং যান। আয়নের সোজাসাপটা কথায় কপাল কুঁচকে আসে শুভের। সন্দিহান গলায় বলল শুভ, কেন? ওহ থাকবে কেন? আমার কথা আছে তাই। আয়নের কথায় মুহূর্তেই খানিকটা নড়েচড়ে উঠল জুই। কম্পিত স্বরের মিনমিন গলায় বলে শুভের উদ্দেশ্য, আমি আব্বু কাছে যাব শুভ ভাইয়া। আপনি চলে। জুইকে মাঝপথে থামিয়ে দিয়ে পুনরায় বলে উঠল আয়ন। অন্তত শক্ত ও গম্ভীর মুখে বলল, জুই থাকবেন। আপনি যান মিস্টার শুভ। শুভের সন্দেহ অসন্তোষ মধ্যে থেকে গেল আয়ন। কারণ শুভ জানে আয়নের পরিচয় কি জুইদের সাথে। তাই বিষয়টা এতটা আমলে নিল না, যেহেতু খুব পরিচিত আয়ন জুইদের তাই। তবে শুভ যাওয়ার সময় জুইকে বলে গেল কথা শেষ করে দ্রুত চলে আসতে কেবিনের মধ্যে। জুই শুভের কথা অনুযায়ী মাথা নাড়িয়ে সম্মতিও জানালো নীরবে, যেটা খুবই সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করল আয়ন। তবে তৎক্ষণাৎ কিছু বলল না জুইকে আয়ন। সময়ে নিয়ে খানিকটা চুপ থাকল সে। জুইয়ের ইতস্তত দৃষ্টিভঙ্গিও পর্যবেক্ষণ করল স্থির চোখে আয়ন। রয়সই গম্ভীর কণ্ঠে মুখ খুলল আগে। জুইকে প্রশ্ন করে বলল আয়ন, ছেলেটার সাথে সম্পর্ক কি আপনাদের? কফি হাতে জুই খানিকটা হাঁসফাঁস করল। নিজের নত দৃষ্টি ফ্লোরে এদিকে সেদিকে করে এক হাতে কপালের পাশের চুলগুলো কানের পিছনে গজিয়ে দিতে দিতে জড়ানো গলায় বলল, জি, বড় আপুর দেবর হয় তিনি। শাহিন ভাইয়ার ছোট ভাই। ও হসপিটালের এতটা সময় কেন থাকছেন? রাত দিন দুই বেলায় দেখা যাচ্ছে উনাকে। কিন্তু কেন? আয়নের খাপছাড়া প্রশ্ন অবাক হল জুই। তৎক্ষণাৎ চোখ তুলেও তাকালো আয়নের দিকে। সাথে সাথে চোখ মিলল দুজনের। জুই দ্রুততার সঙ্গে পুনরায় নিজের দৃষ্টি নত করে আগের ন্যায় বলল, তিনি আমাদের পরিবারেরই একজন। আব্বুকে খুব ভালোবাসেন ভাইয়া, তাই দায়িত্ব নিয়ে থাকছেন আমাদের পাশে আর কি। কেন এখন ভাইয়া আমাদের সাথে হসপিটালের থাকছে বলে ও কি আপনি উনাকে থাপ্পড় মারতে চান নাকি সেদিনের মতো করে যেমনটা আমায় মেরেছিলেন? আপনার ভাইয়াকে থাপ্পড় দিলেও আমার মনে হয় না সেটা অস্বাভাবিক বা অযাচিত কিছু হবে মিসেস জুই। উনি এমনিতেই আমার হাতের একটা থাপ্পড় প্রাপ্ত হয়ে গেছেন। আয়নের সোজাসাপটা কথায় চমকালো, ভড়কালো, মুহূর্তেই হকচকিয়ে গেল জুই। সচকিত দৃষ্টি তুলে আয়নের দিকে স্থির করে হতবাক গলায় বলল, মানে, আপনি উনাকে কেন মারতে চান? একটা বিবাহিত মেয়ের প্রতি যত্নশীল হওয়া মানেই স্বামী হাতের চড় থাপ্পড় ফিতে পাওয়া। সেই সুবাদে আপনার শুভ ভাইও মনে হয় আমার কাছে একটা থাপ্পড় পাওনা হয়ে গেল। কারণ স্বামী তো আমিও হয় আপনার, তাই না? আয়ন নিজের কথায় নিজের থমথমে খেয়ে যায়। ইতস্তত অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে ফেলল দুজনের জন্যই আয়ন। আয়ন কথায় কথায় মুখ ফুসকে কি থেকে কি বলে ফেলেছে বিষয়টি বুঝতাই নাক মুখ কুচকের পাশে তাকিয়ে অসন্তোষ কণ্ঠে আওড়ায়, শীত। নার্ভাসনেসে ইতস্ততায় আর দাঁড়াল না আয়ন। দ্রুততার সঙ্গে প্রস্থান করল জুইয়ের সামনে থেকে। মূলত সে জুইয়ের সাথে নিজেদের ডিভোর্সের বিষয়ে কথা বলতে এসেছিল। কিন্তু নিজের কথায় নিজেই গলিয়ে ফেলেছে ইতিমধ্যে আয়ন। কিছুই বলা হলো না জুইকে আয়নের, উল্টো সে নিজের বোকামির জন্য অস্বস্তিকর পরিবেশ ক্রিয়েট করল নিজেদের মাঝে। কি জানি জুই কি ভাবছে তাকে নিয়ে।
হতবিহব্বল জুই জড়তায় সিটিয়ে খায় দাঁড়িয়ে রইল জায়গায়। মূলত আয়নের কথায় সে ইতস্ততায় আড়ষ্ট হয়ে আছে প্রচণ্ডভাবে।